নমস্কার, আমি ডক্টর প্রজ্ঞানিকা গুরুং, ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট ফোকাসড অন ইয়োর ফার্টিলিটি হেলথ। আর আজকে আমরা কথা বলবো আইভিএফ নিয়ে। আইভিএফ পদ্ধতি কি বা আইভিএফ মানে কি, এই প্রশ্নটা অনেকদের মনেই জাগে। আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা ফার্টিলাইজেশন ইন গ্লাস। এখানে মহিলার ডিম বা এগসগুলোকে আমরা ওভারি থেকে একটা স্পেশাল পদ্ধতিতে বের করে নিই, আর পুরুষের বীর্য থেকে আমরা শুক্রাণু বা স্পার্মসকে আলাদা করে নিই। স্পার্ম আর এগকে আমরা একটা পেট্রি ডিশে, একটা ইনকিউবেটরে ফার্টিলাইজ করতে দিই। যেহেতু ফার্টিলাইজেশন বা ডিম আর শুক্রাণুর মিলনটা শরীরের বাইরে হচ্ছে, পদ্ধতিটাকে আমরা আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বলছি। অনেকেই আপনারা এই পদ্ধতিটাকে টেস্ট টিউব বেবি হিসেবেও জানেন। যেই দম্পতিদের বন্ধাত্ব আছে সবার আইভিএফ না দরকার হতে পারে, কিন্তু এটা জানা জরুরি যে কাদের আইভিএফ দরকার। এখন প্রথমে আমরা দেখি মহিলার কোন সমস্যাতে আমরা আইভিএফ করতে হতে পারে। প্রথমত, যদি দুটো গর্ভনালী বা ফলোপিয়ান টিউব ব্লক থাকে। দ্বিতীয়ত, যদি মহিলার বয়স বেশি থাকে, ইউজুয়ালি অ্যাবাভ 35 ইয়ার্স আর মোর সো 38 ইয়ার্সের উপরে যদি থাকে, তাহলে আমরা আইভিএফ ইউজুয়ালি সাজেস্ট করি। বা যেখানে ডিমটা কমে যাচ্ছে বা ডিক্রিজড ওভেরিয়ান রিজার্ভ আছে। অনেক সময় লাইগেশন করা হয়ে যায় কিন্তু তারপরেও বাচ্চা নিতে হতে পারে, তখনও কিন্তু আমরা আইভিএফ সাজেস্ট করি। এখন আমরা দেখি যে পুরুষের কি সমস্যাতে আমরা আইভিএফ দরকার হতে পারে। যদি পুরুষের স্পার্মে সিভিয়ার অবনর্মালিটিস থাকে, মানে শুক্রাণুর সংখ্যা খুব কম, বা আজোস্পার্মিয়ার প্রবলেম আছে, মানে নীল স্পার্ম কাউন্ট বা জিরো স্পার্ম কাউন্ট, এই ক্ষেত্রে পুরুষদের আইভিএফ দরকার হতে পারে। আবার কিছু ক্ষেত্রে যদি ফ্যামিলিতে জেনেটিক ডিসঅর্ডারের হিস্ট্রি আছে, যেরকম দুজনেরই যদি থ্যালাসেমিয়া থাকে বা সিস্টিক ফাইব্রোসিস, তাহলেও আমরা আইভিএফ দ্বারা একটা সুস্থ বাচ্চা আমরা দিতে পারি। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দম্পতিদের অনেক দিন ধরে চিকিৎসা চলছে, কোনো চিকিৎসাতেই সাফল্যতা মিলছে না, বা ইনফার্টিলিটির কোনো কারণ পাওয়া যাচ্ছে না আর ট্রিটমেন্টে সাফল্যতা মিলছে না। এই ক্ষেত্রেও আপনারা আইভিএফ পদ্ধতিতে সাফল্যতার আশা রাখতে পারেন। আর একটা খুব ইম্পর্টেন্ট ক্যাটাগরি হচ্ছে ক্যান্সার পেশেন্টস। অনেক পেশেন্টসেরই ক্যান্সার থাকে, কম বয়সে ক্যান্সার হচ্ছে আর তাদের ক্যান্সার ট্রিটমেন্ট চলে। ক্যান্সার ট্রিটমেন্টে ডিম বা শুক্রাণুর জন্য খারাপ আর তাদের ইনফার্টিলিটি হতে পারে। যদি ট্রিটমেন্ট শুরু করার আগে ওনারা আইভিএফ পদ্ধতিতে ডিম বা শুক্রাণুকে ফ্রিজ করে রাখতে পারেন, তাহলে ট্রিটমেন্টের পরে ওনারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করতে পারেন। আজকাল দেখা যাচ্ছে যে অনেক মহিলারাই প্রেগনেন্সিটাকে ডিলে করতে চাইছে, কিন্তু বয়সের সাথে ডিম তো কমে যাবে বা ডিম তো এজ হয়ে যাবে, সেইটাকে কেমন করে প্রতিরোধ করা যায়? একটা পদ্ধতি হচ্ছে এগ প্রিজার্ভেশন, যেটা আইভিএফ পদ্ধতি দ্বারাই হচ্ছে। যদি মহিলারা প্রেগনেন্সি পরে নিতে চায়, তাহলে কম বয়সে ডিমগুলোকে বের করে বা এগ রিট্রিভ করে আইভিএফ পদ্ধতি দ্বারা এই এগসগুলোকে আমরা ফ্রিজ করে রাখতে পারি পরবর্তীকালে ইউজ করার জন্যে। আইভিএফ পদ্ধতিকে আমি সবসময় 3 ভাগে ভাগ করি। প্রথমত হচ্ছে প্রি আইভিএফ ফেজ, মানে আপনাকে আইভিএফ অ্যাডভাইস করা হয়েছে, তাহলে আপনাকে এখন আইভিএফ এর জন্য প্রিপারেশন করতে হবে। অনেকদের মনেই প্রশ্ন থাকে এই সময় কি করতে হবে। ফার্স্ট অফ অল, আপনাকে যত টেস্ট বলা হয়েছে সেই টেস্টগুলো করিয়ে নিতে হবে। সেকেন্ডলি, যে সাপ্লিমেন্টস বা যে ওষুধ ডক্টর অ্যাডভাইস করেছে সেইগুলো নিয়মিত খেতে হবে। জেনারেলি প্রি আইভিএফ ফেজ 1 থেকে 3 মাস হতে পারে। এখানে এই সময় আপনাদের একটা হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট করতে হবে। খারাপ অভ্যেস যেরকম স্মোকিং বা অ্যালকোহল ইনটেক, এইগুলোকে অ্যাভয়েড করতে হবে আর হেলদি ডায়েট ফলো করতে হবে। তারপরে আসছে আইভিএফ এর ফেজ। এইটা ডিভাইড হচ্ছে 5টা স্টেপে। আইভিএফ এর প্রক্রিয়াটা শুরু হচ্ছে মাসিকের 2য় দিন থেকে ইউজুয়ালি, আর আমরা এই সময় আপনাদের কিছু ইনজেকশনস দিই, যেগুলো 10 থেকে 12 দিন চলবে। এই ইনজেকশনসগুলো নেওয়া খুব সহজ আর ইউজুয়ালি সাবকিউটেনিয়াস বা পেটে নিতে হয় আর অত বেশি পেইনফুল না। এই ইনজেকশনসের কাজ হচ্ছে একাধিক ডিম তৈরি করা। 10-12 দিন ইনজেকশনস পাওয়ার পরে যখন আল্ট্রাসাউন্ড মনিটরিং হবে ডিমগুলো বড় হচ্ছে নাকি, তারপরে যখন দেখা যাচ্ছে ডিমগুলো ম্যাচিওর হয়ে গেছে, তখন আমরা একটা ট্রিগার ইনজেকশন বা ডিম ফোটার জন্য ইনজেকশন দিচ্ছি। কিন্তু ডিম ফোটার আগেই আমরা ডিমগুলোকে বের করে নিচ্ছি। কেমন করে বের করা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ বা এগ রিট্রিভাল প্রসিজার। এটা কিন্তু একটা ডে কেয়ার প্রসিজার। এখানে আপনাকে ভর্তি হতে হবে, লাইট অ্যানেস্থেশিয়া দেওয়া হবে, আর একটা পাতলা সূচ দিয়ে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে আমরা ডিমগুলোকে অ্যাসপিরেট করে নিচ্ছি, যেই এগসগুলোকে আমরা আমাদের এমব্রায়োলজিস্ট বা ল্যাব সায়েন্টিস্টকে হ্যান্ড ওভার করছি। থার্ড স্টেপ হচ্ছে স্পার্ম রিট্রিভাল প্রসেস। এখানে আপনার পার্টনারকে বলা হবে যেদিন আপনার ডিম বের করা হবে সেদিনই বীর্য বা সিমেন ল্যাবকে দিতে হবে। সেখান থেকে ভালো গতিশীল শুক্রাণুগুলোকে আলাদা করা হয়
আর এমব্রায়োলজিস্টকে হ্যান্ড ওভার করা হয়। তারপরে আসছে ফোর্থ স্টেপ, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেস, আর সেটা ল্যাবে হচ্ছে। এখন ফার্টিলাইজেশন প্রসেস আমরা দুই পদ্ধতিতে করতে পারি। প্রথম হচ্ছে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন। এখানে জেনারেলি ডিমের কাছে অনেক শুক্রাণুকে ছেড়ে দেওয়া হয় আর এটাকে ইনকিউবেটরে রাখা হয়, আর শুক্রাণু নিজে এগকে ফার্টিলাইজ করছে। দ্বিতীয় স্টেপ হচ্ছে ইক্সি বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, যেখানে পুরুষের বীর্যতে সিভিয়ার অবনর্মালিটিস আছে বা সংখ্যা খুবই কম, সেখানে একটা সুস্থ শুক্রাণুকে সিলেক্ট করে ডিমের ভেতরে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। লাস্ট স্টেপ হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার। ইউজুয়ালি ভ্রূণ 3 থেকে 5 দিনের মধ্যে রেডি হয়ে যায়। ইউজুয়ালি আমরা আজকাল ব্লাস্টোসিস কালচার বা ডে 5 ট্রান্সফার করছি। জেনারেলি এমব্রায়ো ট্রান্সফার যদি একই সাইকেলে করা হয়, যেই সাইকেলে ডিম বের করা হয়েছে, সেটাকে আমরা বলছি ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার। আর যদি পরের সাইকেলে করা হয়, সেটাকে আমরা বলছি ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। কেননা এমব্রায়োসগুলো তৈরি করার পরে আমরা ফ্রিজ করে রেখে দিই, আর তারপরে যখন আপনার ভেতরে জরায়ুর যে লাইনিংটা থাকে বা এন্ডোমেট্রিয়াম থাকে, সেটা হচ্ছে ঠিকভাবে গ্রো করে, তখন আমরা ভ্রূণটাকে ট্রান্সফার করছি। তাহলে এই 5 স্টেপসে আপনাদের একটা আইভিএফ প্রসেস কমপ্লিট হয়। এমব্রায়ো ট্রান্সফারের পরে আসছে পোস্ট আইভিএফ ফেজ। এখানে জেনারেলি আমরা কিছু পিলস মেডিকেশনস দিই, যেরকম প্রোজেস্টেরন হরমোন ট্যাবলেটস, যেটা আপনার প্রেগনেন্সিকে সাপোর্ট করবে আর মিসক্যারেজ হওয়াকে প্রিভেন্ট করবে। একটা খুব কমন কোয়েশ্চেন হচ্ছে কবে জানতে পারবো প্রেগনেন্সি এসছে কিনা। সেটা জেনারেলি 10 থেকে 14 দিন ভ্রূণ ট্রান্সফার করার পরে আমরা একটা কিট টেস্ট করছি অথবা ব্লাড টেস্ট, বিটা এইচসিজি টেস্ট করে জানতে পারছি যে আপনার প্রেগনেন্সি এসেছে কিনা। এখন আইভিএফ এর সাফল্যতা কত, এটা সবাই জানতে চায়। আইভিএফ এর সাফল্যতা অনেক কারণের উপরেই ডিপেন্ড করতে পারে। প্রথমত হচ্ছে মহিলার বয়স, যেটার উপরে নির্ভর করছে ডিমের কোয়ালিটি আর ডিমের কোয়ান্টিটি যেটা পাওয়া যাবে। দ্বিতীয়ত হচ্ছে শুক্রাণুর কোয়ালিটি। তৃতীয়ত হচ্ছে জরায়ুর কি স্থিতি আছে। আর চতুর্থ হচ্ছে যে কোনো অ্যাডিশনাল সমস্যা আছে নাকি, যেরকম এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, এরকম কোনো সমস্যা আছে নাকি। দেখা গেছে যদি একটা সুস্থ ভ্রূণ ট্রান্সফার করা হয়, তাহলে সাকসেস রেটস ভ্যারিজ বিটুইন 60 to 70%। কিন্তু এটা খেয়াল রাখবেন যে লাইভ বার্থ রেট হচ্ছে অ্যারাউন্ড 40 to 50%। তারপরে সবারই একটা পার্সোনালাইজ সাকসেস রেটস থাকে, আর সাকসেস রেটস মে ভ্যারি ফ্রম সেন্টার টু সেন্টার। এটা নির্ভর করছে ল্যাবের এক্সপার্টিজের উপরে এবং ডক্টরের এক্সপার্টিজের উপরে। পেশেন্টসরা প্রশ্ন করে ওঠে যে কি করলে আইভিএফ এর সাফল্যতা বাড়বে। তো ফার্স্ট হচ্ছে আমরা এটাকে দুভাবে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে পেশেন্ট ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে সেন্টার ক্যারেক্টারিস্টিক্স। পেশেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মহিলার বয়স। কেন? মহিলার বয়সের উপরে নির্ভর করছে ডিমের কোয়ালিটি। মহিলার যে ওভারিজে যে এগস গুলো আছে, সেগুলো জন্মের থেকেই আছে। তার মানে মহিলার যে বয়স বাড়ছে, তার সাথে সাথে এগসেরও বয়স বাড়ছে। আবার এগস গুলো ইউজ হতে হতে প্রত্যেক মাসে আপনাদের ওভিলেশন হচ্ছে, ডিমের কোয়ান্টিটিটাও কমতে থাকে। দেখা গেছে বেশি বয়সে গিয়ে আইভিএফ এর সাকসেস রেটস এই জন্যই কমে যাচ্ছে, কেননা এগ এজিং হচ্ছে, যেটার জন্য ডিএনএ ড্যামেজ হচ্ছে এবং ডিম যেগুলো পাওয়া যাচ্ছে সেটা কম সংখ্যায় পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত অ্যান্ড সিমিলারলি ইম্পর্টেন্ট হচ্ছে পুরুষের শুক্রাণুর কোয়ালিটি। আরেকটা থার্ড হচ্ছে মহিলার জরায়ু বা গর্ভাশয় স্থিতি। যদি কোনো অ্যাডিশনাল সমস্যা থাকে, যেরকম জরায়ুর যদি কোনো টিউমার্স থাকে বা জন্মগত সমস্যা থাকে, যেরকম সেপ্টেম হলো বা টিবি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আইভিএফ এর সাকসেস রেটস কমে যেতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ক্লিনিক ক্যারেক্টারিস্টিক্স। তার মানে হচ্ছে আপনাদের এমব্রায়োলজি ল্যাব বা এমব্রায়োলজিস্ট সেটা কত উন্নত আছে, বা ল্যাব এক্সপার্টিজ কত আছে, আর এবং ডক্টর এক্সপার্টিজ কত আছে। হ্যাঁ, বেশি বয়সের মহিলাদের আইভিএফ অবশ্যই করা যাবে, কিন্তু প্রথমে আমরা দেখে নিই সেটা হচ্ছে এগ রিজার্ভ কেমন আছে। সেটা কেমন করে দেখা হয়? একটা ব্লাড টেস্টের দ্বারা, যেটা হচ্ছে এএমএইচ বা অ্যান্টিমুলেরিয়ান হরমোন, আর আল্ট্রাসাউন্ড করে, যেটা হচ্ছে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট। এইগুলোতে আমরা বুঝতে পারি যে ডিমের কোয়ান্টিটি কতটা পাওয়া যাবে, কিন্তু কোয়ালিটিটা কিন্তু নির্ভর করছে এজের উপরে। তাই দেখা গেছে বেশি বয়সের মহিলাদের আইভিএফ এর সাকসেস রেটস অনেকটাই কমে যায়। আর এটা কত টিউনে কমে? যদি আমরা একটা দেখি যে 30 ইয়ার্সের কম মহিলা আছে, তার আইভিএফ এর সাকসেস রেটস অ্যারাউন্ড 60 to 70% থাকবে। কিন্তু যদি সেটা 35 ইয়ার্সের মহিলা থাকে, তাহলে প্রত্যেক বছর আইভিএফ এর সাকসেস রেট 2 to 3% কমতে থাকবে। আর অ্যাবাভ 40 ইয়ার্সের মহিলার আইভিএফ এর সাকসেস রেটস আর ইউজুয়ালি লেস দেন 15%।
আইভিএফ এ এগোনোর আগে এই প্রশ্নটা সবাই জিজ্ঞেস করে যে আইভিএফ পদ্ধতিতে কোনো রিস্ক নেই তো, সমস্যা হবে না তো? তো আইভিএফ ইজ জেনারেলি আ সিম্পল প্রসিজার, সহজ প্রসিজার, কমপ্লিকেশনস আর ভেরি মিনিমাল বা খুবই কম। কিন্তু দেখা যাক কোথায় সমস্যা হতে পারে। ফার্স্ট অফ অল ইনজেকশনস যেগুলো দিচ্ছি ওইগুলো কিন্তু আজকাল একদম পেইনলেস আর খুব পাতলা সূচের থাকে, তাই জন্য সমস্যা হয় না। দ্বিতীয়ত হচ্ছে এগ রিট্রিভাল প্রসিজার, বা যেটাকে আমরা ডিমকে বের করে নিচ্ছি, এটা একটা ওটি প্রসিজার। আর আমরা আল্ট্রাসাউন্ড গাইডেন্সে যে নিডলটা ইনসার্ট করছি সেই সময় অনেক সময় সমস্যা হতে পারে, যেরকম ব্লিডিং হতে পারে, কোনো ইনজুরি হতে পারে বা অ্যানেস্থেসিয়া রিলেটেড রিস্ক থাকতে পারে, কিন্তু দেখা গেছে যে এটার ঝুঁকি হচ্ছে খুবই কম। থার্ড হচ্ছে যে অনেক সময় ট্রান্সফারের সময় আমরা একাধিক ভ্রূণ দিই সাকসেস রেটসকে বাড়ানোর জন্য, আর তখন হয় মাল্টিপল প্রেগনেন্সি। আগে যেরকম দেখা গেছে যে টুইন ছাড়াও ট্রিপলেট প্রেগনেন্সি হচ্ছে বা হায়ার অর্ডার প্রেগনেন্সি হচ্ছে, এখন জেনারেলি আমরা সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফারের দিকে এগিয়ে যাচ্ছি তাকে টুইন এবং হায়ার অর্ডার প্রেগনেন্সিজের ঝুঁকি কমে যায়। আর লাস্ট যেটা রিস্ক হতে পারে, যেটা হচ্ছে ইনজেকশনসের জন্য, সেটা হচ্ছে ওভেরিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম। যে জিনিসটা আমরা ইউজুয়ালি ইনজেকশন দিচ্ছি একাধিক ডিম তৈরি করার জন্য, কিন্তু যদি খুব বেশি ডিম তৈরি হয়ে যায় তাহলে শরীরে অনেক হরমোনস বেড়ে যায়, স্পেশালি এস্ট্রোজেন হরমোন, যেটার জন্য শরীরে জল জমতে থাকে, আর সেইটাকে আমরা ওভেরিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম বলছি। তা আইভিএফ এর খরচ জেনারেলি দুভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে ইনজেকশনস এবং ওষুধের খরচ, আর আরেকটা হচ্ছে আইভিএফ এর প্রক্রিয়া এবং কনসালটেশনস এবং আল্ট্রাসাউন্ডস যেগুলো হচ্ছে, যে টেস্টগুলো হচ্ছে সেটার খরচ। ওষুধের খরচ ইউজুয়ালি ভ্যারিজ ফ্রম 70 to 90,000। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওষুধের খরচ এটার উপরেও যেতে পারে, ডিপেন্ডিং আপন দ্য পেশেন্ট আর কি ইনজেকশনস চলছে আর কত দিন ইনজেকশনস চলছে। দ্বিতীয় যেটা হচ্ছে ল্যাব প্রসিজার এবং ওপিডি প্রসিজার্স, ওটি প্রসিজার্স, এটার খরচ অ্যারাউন্ড ভ্যারি করে বিটুইন 60 to 90,000। আর জেনারেলি একটা আইভিএফ সাইকেলের কস্ট উইল ভ্যারি বিটুইন 1.5 to 2 lakhs ফর ইচ অ্যান্ড এভরি পেশেন্ট। ইউজুয়ালি প্যাকেজেস থাকে, and each and every package is different from different patients. This is Dr. Pragyanika, focused on your fertility health. For more such content, please like and subscribe to the channel.